আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, শুভ সন্ধ্যা। আমরা আজকে বসে আছি আজকের অভিমুখ নিয়ে। আপনাদের খুবই জনপ্রিয়, আপনাদের পছন্দের প্রোগ্রাম আজকের অভিমুখ। আজকের অভিমুখে আমাদের আজকের আলোচনার বিষয় জলবায়ু পরিবর্তনের কুপ্রভাব মোকাবিলায় জন অংশীদারি। বিষয়টা বুঝতেই পারছেন, এটা সারা পৃথিবী জুড়েই এটা চর্চা চলছে, সবাই এটা নিয়ে চিন্তিত, আমাদের ভবিষ্যৎ নিয়ে। এবং আজকে এই বিষয়ে আলোচনা করার জন্য আমার সাথে তিনজন বিশিষ্ট ব্যক্তি আছেন যারা এই বিষয়টা রেখাপাত করবেন। আমার বাঁদিকে আছেন অঞ্জন সেনগুপ্ত, তিনি রাজ্যের জয়েন্ট ডাইরেক্টর, বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। আমার সাথে আছেন ডক্টর বিশেন্দু ভট্টাচার্য, সকলের পরিচিত ত্রিপুরার স্বনামধন্য এনভায়রনমেন্ট জার্নালিস্ট, এই বিষয় নিয়ে, পরিবেশ নিয়েই কাজ করেন দীর্ঘদিন ধরে। এবং আমাদের আজকে সারপ্রাইজ এবং চিফ গেস্ট বলতে পারেন, আমাদের সাথে আছেন ডক্টর ওম কাটেল। ওম কাটেল এই জন্যই বললাম যে উনি এখানে না, ত্রিপুরার না, ভারতের না, উনি ভুটান থেকে এসেছেন। আমাদের পাশেই, কাছের বাড়ি ভুটান, যেখানে উনি সেন্টার ফর এনভায়রনমেন্ট এবং ক্লাইমেট চেঞ্জ, রয়্যাল ইউনিভার্সিটি ভুটানের অধ্যাপক। এবং আপনাকে স্বাগত এই আমাদের অনুষ্ঠানে থাকার জন্য। ওয়েলকাম টু ইন্ডিয়া অ্যান্ড অলসো ওয়েলকাম টু ত্রিপুরা। ভুটান ইজ ভেরি ফেমাস, আপনারা সবাই জানেন, খুবই বিখ্যাত। যখন আমরা বলি এই পরিবেশের ব্যাপারে, অনেকগুলো বিষয়ে, ছোট্ট দেশ হলেও অনেকগুলো বিষয়ে তারা, বিশেষ করে পরিবেশের ব্যাপারে তাদের পৃথিবী জুড়েই তাদের নাম। তো তার ফলে আমরা খুবই খুশি এবং গর্বিত যে উনি আমাদের সাথে আছেন। আমরা অনেক কিছু ওনার কাছ থেকে জেনে নেব এই জলবায়ু যেটা চলছে, জলবায়ু পরিবর্তন, তার প্রভাব, কুপ্রভাব, সুপ্রভাব, যাই বলি না কেন, সেইগুলো নিয়ে, এবং ভুটান কীভাবে কাজ করছে এবং আমরা কিভাবে সেখান থেকে কাজ করছি, আমরা কি করছি, এই নিয়ে আমাদের। তো প্রথমে আমি আমার বাদিক দিয়েই যাব, অঞ্জন বাবুকে জিজ্ঞাসা করতে, অঞ্জন সেনগুপ্ত। ওনাকেই আমরা জানতে চাইব একদম শুরুতেই, যে আমরা যেটা নিয়ে টপিকটা বলছি, যে জলবায়ু পরিবর্তনের কুপ্রভাব মোকাবিলায় জন অংশীদারি। এই জলবায়ু পরিবর্তনের কুপ্রভাব নিয়ে যেটা সবাই চিন্তিত, সেইটা নিয়ে আপনি যদি আমাদের সবাইকে একটু জানান। সবচেয়ে প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে, আমাদের প্রকৃতি আমাদেরকে বাস করার অনুমতি দিয়েছে, প্রকৃতিকে বশ করার নয়, সেটা বুঝতে হবে। কারণ আমরা এমন একটা জায়গায় এখন দাঁড়িয়ে আছি যেখানে 1800 সাল থেকে এখন পর্যন্ত যদি আমরা দেখি, তাপমাত্রার নিরিখে আমাদের বিশ্বের তাপমাত্রা 1.1 ডিগ্রি বেড়েছে। আমরা যে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করছি বা নির্গত হচ্ছে, সেটা বন ধ্বংসের ফলে 20% বৃদ্ধি পেয়েছে। আর আরেকটা দারুণ ব্যাপার, সেটা হচ্ছে, এটা আজকাল হচ্ছে, শুধুমাত্র যদি 2023-2024 আমাদের ভারতবর্ষে দেখি, তাহলে মার্চ মাস থেকে জুন মাস পর্যন্ত আমরা গড়ে 500 ঘন্টা কাজ বন্ধ রাখতে বাধ্য হচ্ছি, 10টার থেকে 3টে, শুধুমাত্র এই তাপমাত্রা বা তাপপ্রবাহের জন্য। আমরা প্রত্যেকে 2 পাউন্ড করে কার্বন ডাইঅক্সাইড প্রত্যেক দিন এই প্রকৃতিকে দিচ্ছি। আমাদের দেশ ভারতবর্ষ 2015 পর্যন্ত 0.7 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। এই সমস্ত টুকরো টুকরো তথ্যগুলো আমাদেরকে শেখাচ্ছে যে জলবায়ুর কুপ্রভাব বা ক্লাইমেট চেঞ্জের কুপ্রভাবটা কি। এবারে আমি আরেকটু কথা বলতে চাইবো, সেটা হচ্ছে গিয়ে জলবায়ু পরিবর্তন যেটা, সেটা খুব স্বাভাবিক ঘটনা। আজকের থেকে 10,000 বছর আগেও সৌর বিকিরণের জন্য এখন থেকে বেশি তাপমাত্রা ছিল। এবার মাঝখানেতে 1250 থেকে 1280 থেকে 1350 এবং 1450 থেকে 1550, পরবর্তী সময়ে 1600 সালে এবং 1700 সালে
মোট আমরা কতগুলো মিনিমাম ফেজে গেছি, যেটাকে বলা হয় মিনিমাম উলফ মিনিমাম, ডালটন মিনিমাম, মন্ডের মিনিমাম। অর্থাৎ সে সময় সৌর বিকিরণ কম ছিল, তাই তাপমাত্রা কম ছিল। 1816 সাল ছিল এমন একটা সাল যে সালটা ছিল গ্রীষ্মবিহীন। তাই জলবায়ু পরিবর্তনটা কিন্তু খুব স্বাভাবিক, কিন্তু আমি যেই কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে গিয়ে মনুষ্য দ্বারা কৃত, অর্থাৎ অ্যানথ্রোপোজেনিক রিজনে যেই জলবায়ু পরিবর্তন হচ্ছে সেটা আজকে আমাদের দুশ্চিন্তার কারণ। ধন্যবাদ, খুবই সুন্দর। এবং এটা থেকে আমরা অঞ্জনবাবুর কথা থেকে আমরা অনেকটাই দেখলাম যে সত্যি জলবায়ু পরিবর্তনটা এটা নতুন বিষয় একেবারেই না, এটা তো পরিবর্তন হবেই, এটা তো খুব স্বাভাবিক একটা ঘটনা, পরিবর্তন হবেই। কিন্তু তার যে দিকটা উঠে আসছে যেটা মানুষের দ্বারা, সেইটাই ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। যে মানুষের জন্য আজকের যে পরিবর্তনটা ঘটছে, যেটা স্বাভাবিক নয়, আমরা যেভাবে ক্ষতি করছি, তার ফলে এইখানেই আজকের বিষয়ের আরেকটা দিক রয়েছে যে এই জন্যই জন অংশীদারি, অর্থাৎ আমরাই যেহেতু ক্ষতি করছি, তো তাহলে আমাদেরই তো কিছু একটা করতে হবে, তো আর অন্য কেউ করবে না, তাই না? তো সেইটার জন্য আমি বিশ্বেন্দুর কাছে যাব, যে বিশ্বেন্দুকে জিজ্ঞাসা করি যে এই জন অংশীদারি নিয়ে যে আমরা তো অঞ্জনবাবু যেটা বলছিলেন যে এই আবহাওয়ার পরিবর্তন এটা খুব স্বাভাবিক, কিন্তু আমাদেরকেই তো বেঁচে থাকতে হবে, আর তো কোনো আমাদের অন্য কোনো প্ল্যানেট নেই যেখানে আমরা যেতে পারি। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আপনার কি মনে হয়? দেখুন, যেটা অঞ্জনবাবু বললেন যে এই যে তাপমাত্রা বৃদ্ধি বা তাপমাত্রা হ্রাস, সৌর বিকিরণ কমে যাওয়া বা বেড়ে যাওয়া, এগুলো হচ্ছে প্রাকৃতিক ঘটনা। কিন্তু হঠাৎ করে ভূপৃষ্ঠে জল ধারণ ক্ষমতা কমে যাওয়া, বা হঠাৎ করে বাতাস গরম হয়ে যাওয়া, বা হঠাৎ কোনো কারণে আমাদের শারীরিক অসুস্থতা তৈরি হওয়া, এগুলো কিন্তু মূলত মনুষ্য সৃষ্ট সমস্যা। এবং এগুলো যদি আমরা অনুসন্ধান করি তাহলে দেখা যাবে যে এগুলোর মূল কারণ হচ্ছে মানুষের অনিয়ন্ত্রিত জীবনশৈলী এবং মানুষের নিজের স্বার্থে যে কাজগুলো করছে। এরা ভবিষ্যৎ প্রজন্মের কথাটাকে পেছনে রেখে নিজের আজকের দিনটাকে চিন্তা করে এই কাজটা করছে। অনেকে বলছেন যে আমরা যদি গাছ লাগাই প্রচুর পরিমাণে তাহলে হয়তো আমরা এই ক্লাইমেট চেঞ্জটাকে কমব্যাট করতে পারবো। হ্যাঁ, অবশ্যই পারবো, কিন্তু গাছ লাগানোটাই একমাত্র কাজ নয়। যেই ধারণা আমাদের মধ্যে তৈরি হয়েছে, আমরা যদি গ্রিন করে ফেলি, পুরোটাকে গ্রিন বেল্ট করে ফেলি, তাহলে হয়তো আমরা ক্লাইমেট চেঞ্জকে নিয়ন্ত্রণ করতে পারবো। আমার মনে হয় এখানে একটু কারেকশন দরকার। গাছ যেমন আমরা লাগাবো, সেই সঙ্গে আমাদের জীবনযাত্রা একটু পরিবর্তন আনতে হবে। আমাদের যে বর্তমান জীবনশৈলী, যেটা আমরা অত্যন্ত স্বাচ্ছন্দ্যপূর্ণ করে ফেলেছি, আমাদের সকাল থেকে রাত্র পর্যন্ত পুরোটাই আমরা যন্ত্রচালিত হওয়ার চেষ্টা করছি। এই যন্ত্রচালিত জীবনশৈলী থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আমরা যে স্বাভাবিক খাবার দাবার, যেগুলো আমাদের জেনেটিক প্রসেসের মধ্যে ছিল, যে খাবারগুলো আমরা খেতাম, যে খাবারগুলো খেয়ে আমরা বড় হয়েছি, বা যেগুলো আমাদের পূর্বপুরুষরা খেয়েছেন, যে খাবার আমরা খাওয়ার পরে আমাদের হজম হয়। কিছু খাবার আপনারা জানেন খাওয়ার পরে খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়, আরেকবার খিদে পায়। কিছু খাবার আছে যেগুলো খেলে পরে অনেকক্ষণ শরীরটা অস্বস্তি হয়। তো বুঝতে হবে যে আপনার যে জিনটা, সেই জিনটা এই খাবারের সঙ্গে পরিচিত নয়, কিন্তু আপনি আধুনিকতার নামে এটাকে আপনি গ্রহণ করছেন। তো আমার মনে হয় ক্লাইমেট চেঞ্জের যদি আমরা খুব প্রভাবের নিয়ে আলোচনা করি, তাহলে আমাদের আলোচনা এখান থেকেই শুরু করা উচিত যে আমাদের ব্যক্তিগত জীবনশৈলী, প্রত্যেকের অতীতের দিকে তাকানো উচিত। আমরা কি ছিলাম, কিভাবে আমরা যাচ্ছি, এবং আমাদের এই যে ট্রানজিশনটা, এই ট্রানজিশনটাকে যদি আমরা একটা লিনিয়ার গ্রাফের মধ্যে ফেলি, যদি সেটা সমান্তরাল হয়, তাহলে হয়তো আমরা বুঝতে পারবো যে আমাদের কোন জায়গায় কারেকশন দরকার। ধন্যবাদ। এখন এটা তো ঘটনা যে আমরা যখনই বলছি যে আমাদের জীবনশৈলী, জীবনধারা, যেটা এখনো অনেকটাই অঞ্জনবাবু জানবেন যে লাইফ মিশন একটা কথা চলছে গভর্নমেন্ট থেকে, মিশন লাইফ, সেখানে হচ্ছে আমাদের লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট। সো আমাদের যা কিছু আমরা ক্লাইমেট চেঞ্জের জন্য বলছি সারা পৃথিবী জুড়েই, যে আমাদের সাস্টেনেবল কনজামশন অ্যান্ড আদার, সো আমাদের লাইফস্টাইলের উপর অনেক কিছুই নির্ভর করছে। এই লাইফস্টাইলটা কীভাবে, যতক্ষণ আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা টেকসই উন্নয়নের কথা বলি, সাস্টেনেবল কনজামশনটাও এই জায়গাটা আসছে। তো আমি এই বিষয়ে যাব, আমাদের অতিথি আজকে ডক্টর ওম কাটেল। সো ইফ ইউ ক্যান tell us how Bhutan is doing, because we know that Bhutan
is almost like us. Is a very northeastern region. We are here, and Bhutan, Nepal, it looks like a family itself. So climatic condition and other. Obviously, Bhutan is top in terms of zero carbon and other things. So what are the initiative Bhutan has taken, and how we can learn from that also. So because this climate change condition is everywhere, how the common people, common citizen, they are responding. It is not only the responsibility of the government or the king in your country, but how the common people are concerned about, they are sensitized on this. If you can elaborate on this little bit. Both you can, you comfortable in Bengali, will be very happy. Otherwise, in English, we will translate then later on. Please. Thank you very much. This is the excellent opportunity, and thank you for this opportunity. আমি বাংলাতে ভালো করে বলতে পারবো না। It's okay. আমি ইংলিশে বলি। Apologies for that. One thing I'd like to start with is that one of the things that we fail to understand is ecosystems. When you talk about ecosystems, it has its own boundary. But as a human being, what we have practiced in the last several decades is that we focus more on the administrative boundaries, and that administrative boundary actually fragment the ecosystem. And then when ecosystem is fragmented, different human boundaries are created, then that is a big problem actually. So nowadays, if we just look around and then see there is a catastrophic flooding in Nepal, in northern India, in several regions, several places in our regions, that one of the things is that if you just look at what is the developmental planning, and that is the grave mistakes that we have done for the last several decades, and that we need to correct it. I think if I link this one to Bhutan, Bhutan is in the upstream areas of India. Assam, Bengal, these are in the lower stream, downstream areas of the several rivers. And if something happens in the upstream areas, definitely downstream areas would be affected. And there is a connection. So this is the ecosystem that I am talking about, that we need to understand what is the river basin, what is the boundary of the ecosystem, what flows from that particular point to the next point, source to the sink. This we need to understand. And